Smoking causes cancer. ধূমপান কর্কট রোগের কারণ। ছোটবেলা থেকে আর্টিস্ট হয়ে ওঠা সে একটা দীর্ঘ ইতিহাসের কথা বলতে হয়। তাহলে কারণ আমার জন্ম হয়েছিল কিন্তু সুন্দরবনে, দুর্গা গোবিন্দপুরে। সেই দুর্গা গোবিন্দপুর থেকে আমি আবার কালিন্দিতে যাই, মেদিনীপুরে। কালিন্দি বলে একটা গ্রাম আছে, সেখানে স্কুলে পড়াশুনো করার জন্য যাই। সেখান থেকে মোটামুটি জার্নিটা শুরু। বড়রা ঘুমোলেই আমরা দুপুরে আমার ছোট ভাই আর আমি দুজনেই বেরিয়ে পড়তাম নৌকো নিয়ে। এই ম্যানগ্রোভের উপর দিয়ে নৌকো চালাতাম। নৌকোর তলায় একটা বেশ খসখস শব্দ হতো পাতা লেগে লেগে, আর তার উপরে জড়িয়ে থাকা সাপের গুলোর উপর দিয়ে ধাক্কা খেয়ে তারা কিন্তু জলের উপরে সাঁতার কাটতে কাটতে আসতো। এটাই হচ্ছে আমাদের মজার খেলা। যখন আমার বয়স প্রায় 3-3.5 বছর বয়স, একটা বন্যা হয়েছিল আর কি, যে বন্যাতে মহামারী শুরু হয়েছিল। সুন্দরবনের যে ম্যানগ্রোভগুলো আছে, ম্যানগ্রোভের তলায় যখন জোয়ার আসতো, সব কাঁকড়াগুলো এসে এখানে সব আশ্রয় নিত। সেই কাঁকড়াগুলোকে কোনো রকম আগুনে ঝলসে নিয়ে খেত। খাওয়ার পরে কি হলো, কলেরা শুরু হলো। ছোট বয়সের এই ঘটনাটা কিন্তু খুব ভয়াবহ এবং মর্মান্তিক আমার কাছে মনে হয়েছে। যে প্রকৃতি মানুষকে যেমন বাঁচিয়ে রাখে, তেমনি প্রকৃতি মানুষের কি করে দিতে পারে। প্রকৃতির উপরে মানুষের কোনো হাত নাই। মানুষ যতই শ্রেষ্ঠ জীব হোক না কেন, প্রকৃতির কাছে কিন্তু মানুষের কিছু হাত নেই। সমস্ত ছোটবেলার কাহিনীগুলো কিন্তু, বা যেসব জিনিসগুলো দেখেছি, সেইগুলোই কিন্তু শিল্পে প্রতিফলিত হয়। যত বয়স বাড়ে তত যেন মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে কতটা খেলা যায়, কিভাবে খেলা করা যায়, একটার পর একটা। সেই ঘূর্ণিঝড় থেকে আরম্ভ করে বন্যা চেঁচামেচি থেকে আরম্ভ করে সব জিনিসই মনে হচ্ছে হাহাকার সব জায়গায় পড়ে আছে। এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু ফিরে পাওয়া, নতুন করে ফিরে পাওয়া, শিল্পচর্চার মধ্যে এই ফিরে পাওয়াটাই হচ্ছে একটা নিজের আত্ম উপলব্ধির একটা জায়গা, যে জায়গাটা আমাকে সবসময় যেন অনুপ্রাণিত করেছে। সেই পুরনো স্মৃতি নিয়ে পুরনো দিনের কথা বলতে চাই নতুন করে, নতুন প্রজন্মের কাছে। The journey of Niranjan Pradhan is an incredible tale of how a little boy sailing through the mangroves of Sundarbans would draw inspiration from every experience of his life and grow up to be one of the most prolific formalist sculptors of our time, celebrated worldwide for his realistic portrait sculptures and larger-than-life-size statues. The synthesis of realism and abstraction forms the basis of his creation. Niranjan Pradhan began his journey in the professional art world in the 1960s, but came to limelight during the decade of the 1980s. His works are deeply attached to the reality of flowing life and the socio-temporal world around him. An undying zeal of life kept Niranjan Pradhan moving ahead in his artistic journey. The foundation of the man and the artist he became was laid, however, in his growing years in the tiny village of Kalindi in Mednipur district of West Bengal, situated in the lap of the Bay of Bengal. আমাদের সুন্দরবনে তেমন কোনো স্কুল ছিল না যেখানে পড়াশোনা হতো আর কি। তখন আমার ঠাকুমা ছিলেন খুব বুদ্ধিমতী বলতে হবে আর কি, সবসময় চাইতেন যে ছেলেরা লেখাপড়া করুক এবং বড় হোক। তখন ওই ঠাকুমার হাত ধরে সুন্দরবন থেকে মেদিনীপুর চলে গেল। ঠাকুমা ছিলেন সত্যিকারের করিতকর্মা ভদ্রমহিলা যাকে বলে আর কি। সংসারের কাজ থেকে আরম্ভ করে, রোপণের কাজ থেকে আরম্ভ করে সবকিছু তিনি কিন্তু করতে পারতেন। ঠাকুমাই হচ্ছে আদর্শ আমাদের কাছে। যেমন ছেলে মেয়েদের ভালোবাসতেন, তেমনি কিন্তু ডিসিশনটা কিন্তু খুব স্ট্রং নিতেন। তিনি কিন্তু কোমর বেঁধে মাঠে নেমে পড়তেন কিন্তু রোপণ কাজে। এবং ঠাকুমাকে নিয়ে আমিও রোপণ কাজে নামতাম খেলার ছলে, যে ঠাকুমাকে ঘিরে ফেলতে হবে। এই হচ্ছিল আমার খেলাটা, হচ্ছে ঠাকুমাকে ঘিরে ফেলতে হবে।
কি দিয়ে ঘিরবো না চারা গাছ পুঁতে। সত্যিকারের এরকম পরিশ্রমী এবং বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু খুব কম লোকের আছে। আমি যে সময় বলছি সেটা 4-এর দশক, ব্রিটিশ পিরিয়ডের কথা। ব্রিটিশ পিরিয়ড তবে শেষ হলো সবে, সেই সময় আমার সুন্দরবন থেকে আমরা কিন্তু মেদিনীপুরে গেলাম। The Kalindi Union High School played a very important role in the growing up of Niranjan Pradhan. The esteemed teachers of this school, especially the principal, Gyanodakanta Mishra, imparted valuable lessons of life to young Niranjan that would pave the path for his future. Not only his academic life, but also his artistic journey initiated here. আমি ছোটবেলায় খুব তোতলা ছিলাম আর কি। বন্ধু বান্ধবদের সঙ্গে যখন ঝগড়া হতো তখন তুমি এই তগুলো যেগুলো আছে আর কি, সেগুলো কিন্তু একবার যদি আটকে যায় আর সেটা সরে না, সে ওর উপর দিয়েই সব চলে যায়। আর বন্ধু বান্ধবরা এমনিতেই গালাগাল দিয়ে যা করা চাটি টাটি মেরে সব চলে যেত আর কি। আরও ক্ষোভ হতো। তখন আমি করতে নিজের তোতলামোটা কী করে সারাবো। ক্লাস 5-এ তখন অনেক জিওগ্রাফি থেকে আরম্ভ করে সবাই জানে সেগুলো ছিল। আর একটা আমাদের চিত্রাঙ্কন বলে ছিল, একটা ছবি আঁকার, ছবি দেখে চিত্রাঙ্কন বই একটা ছিল, সেই বই থেকে ছবি দেখে ড্রয়িং করা। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ড্রয়িংগুলো কিন্তু আমি করে দিতাম। কি না একটা সুপুরি তাদের কাছ থেকে পাবো, কারণ সুপুরিটা মুখে রাখলে হয় কি তোতলামিটা একটা কম হয়। তো একদিন জিওগ্রাফি যে ভূগোলের যে স্যার ছিলেন সে আমাকে ধরেছেন, তোমার কাজ কোথায়, সবার কাজ দেখছি, তোমার কাজ কোথায়। আমি ভাবা চা খেয়ে গেছি, যা হয় আর কি, আমরা তো করিনি, ওদের কাজ করতেই তো আমার সময় চলে গেছে। স্যার খুব বকাবকি করলেন। তখন আমি একটা রাত্রি জেগে, পরের দিন রাত্রি জেগে এনে পুরো খাতাটি যা ছিল সবটাই ওনাকে দিয়ে দিয়েছি যে এই হচ্ছে আমার ড্রয়িং খাতা। তখন দেখতে দেখতে একটা জায়গায় তিনি কাকাতুয়া দেখতে পেলেন, যে কাকাতুয়াটা তোমার আঁকা? বলে হ্যাঁ। চলে এসো, ব্ল্যাকবোর্ডে এঁকে দেখাও। তো ব্ল্যাকবোর্ডে ওটার বইটাকে নিয়ে আমি ব্ল্যাকবোর্ডে দাঁড় করিয়ে ব্ল্যাকবোর্ডে ওটাকে আঁকলাম। মাস্টারমশাই খুব খুশি হলেন এবং অন্যান্য টিচারদের তিনি ডেকে নিয়ে এলেন, ক্লাসের অন্যান্য ক্লাসের ছেলেদের ডেকে নিয়ে এলাম। দেখো একটা ছেলে কত সহজে একটা এরকম কাকাতুয়া পাখি এঁকে দিতে পারে ব্ল্যাকবোর্ডে, মানে এরকম দেখিনি আর কি। মাস্টারমশাইরা খুব আদর যত্ন করে নিয়ে গেলেন এবং আমার উপরে ভার পড়লো যে ওয়াল ম্যাগাজিন হয়, ওয়াল ম্যাগাজিনের অলঙ্করণ করান এবং একটা করে ছবি এঁকে ওখানে দেওয়া। তখন সবার মুখে মুখে আমি মানে হিরো হওয়া যাকে বলে না, এই হিরো হয়ে গেছি একবারে। হেডমাস্টারমশাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বললেন যে আমরা একটা কম্পিটিশান তৈরি করব, যেমন অ্যানুয়াল স্পোর্টস থাকে, অঙ্কনও একটা থাকবে। আমাদের স্কুল বিল্ডিংয়ের চারপাশে যে চৌহদ্দির যে আমার যে জায়গা, সেই জায়গাটার একটা নকশা আঁকতে হবে, আর একটা কবিতার লাইন তুলে দেব, সেই কবিতার লাইন থেকে তোমরা ছবি আঁকবে। এই দিয়ে কিন্তু সূত্রপাত। Although the progressive teachers of Kalindi Union High School discovered and nurtured the budding artistic talent of Niranjan Pradhan, but when he wanted to take up art as his sole choice of career, he found no support. His family was dead against it, but his dreams could not be suppressed. আর্ট কলেজের স্বপ্ন দেখাটা কিন্তু আমার স্কুল থেকেই শুরু হয়েছিল, কিন্তু বাড়ির থেকে সবাই বারণ করছে। আর্ট কলেজে তখন একটা শিক্ষার জায়গা বা অন্য কিছু করা যায় জায়গা বা নিজের নতুন একটা জীবন গড়ার জায়গা, সেগুলো সে ধারণা কিন্তু তখন কারোর ছিল না। এমনকি যে হেডমাস্টারমশাই এত অনুপ্রেরণা দিয়েছিলেন তিনিও কিন্তু বেঁকে বসলেন যে না, লেখাপড়া করো। তা আর্ট কলেজে শেখাটা লেখাপড়া নয় কেন সেটা আমি বুঝে উঠতে পারিনি তখন। এ নিয়ে অনেক তর্ক হয়েছে, কিন্তু জেঠামশাই বাড়ির কর্তা, একটা সারা রাত্রি বসেও আমাদের সঙ্গে জল্পনা কল্পনা কথাবার্তা হলো, জেঠামশাইকে রাজি করানো গেল না, এত টাকা পয়সা আমি দিতে পারবো না। অযথা আমি তাহলে ওইটাকে জেঠামশাইকে সকালবেলা গুড বাই বলে চলে গেলাম। এখন খুঁড়তো তো আমাদের এক কাকা থাকতেন, তার কাছ থেকে 10 টাকা নিয়ে কলকাতা পাড়ি দিলাম। তখন আমি আর্ট কলেজে পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছি। আমার দূর সম্পর্কে এক পিসিমার বাড়িতে প্রায় 5-6 মাস ওনার বাড়িতে ছিলাম, কিন্তু টাকা পয়সা দিতে পারছি না। খাওয়ার টাকা কোথায়? তখন করলাম কি না, ওই জর্দা পান খাওয়া শিখলাম। জর্দা বেশি পরিমাণ খেয়ে নিয়ে জল খেয়ে নিলে বেশ পেট ভর্তি হয়ে যায়, বা সারাদিন প্রায় নিশ্চিন্ত এরকম চলে, শুধু জল খাওয়ার উপরে থাকে। শরীর দুর্বল হচ্ছে, বুঝতে পারছি, হাঁটতে গিয়ে পারি না। তখন ওই হাঁটতে গিয়ে একটা জায়গায় বসি, ওখানে একটু ড্রয়িং করি, স্কেচ করি, আবার খানিকটা হাঁটি, এইভাবে করে কলেজে পৌঁছল।
বিভিন্ন জায়গায় আমি অনুসন্ধান করছি কোথায় খাবার পাওয়া যায়, কোথায় আশ্রম আছে কিনা। বিভিন্ন জায়গায় গেছি কিন্তু কোথাও কিছু হয়। শেষ পর্যন্ত মনে করলাম যে একবার বেলুড় মঠে একদিন শনিবার দিন কলেজের পরে এখানে হাঁটতে হাঁটতে এসে পৌঁছল। যে দরওয়ান ছিল তার সঙ্গে একটু কথা কাটাকাটি হওয়াতে বড় মহারাজ আমাকে বললেন যে ঠিক আছে, ওকে বিবেকানন্দ সমাধি মন্দিরের কাছে বসো, আমি আসছি। এরকম একটা হাওয়ার গঙ্গার পাশে বসে থাকতে থাকতে নিজে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে। তো বড় মহারাজ করেছেন কি, একটা শাল পাতা ইয়েতে প্রসাদ নিয়ে এসে দাঁড়িয়ে আছে, দিয়ে আমার গায়ে এসে হাত দিলেন। আমি চমকে উঠলাম তখন তিনি বললেন, কি হলো, এত ঠান্ডা বোধ হচ্ছে, কি ব্যাপারটা তোমার? পরপর বলতে শুরু করলাম যে এরকম এই খাওয়ার জন্য অসুবিধা হচ্ছে, আমি কলেজটা করতে পারছি না, আর এখন শরীর আর বইছে না যেটা আমি ছোটাছুটি করবো বা কলেজে আসবো। তখন তিনি বললেন যে এটা তো এই আশ্রমে থেকে তো এটা করা সম্ভব না, কারণ এটা হচ্ছে সমস্ত যারা সাধু হতে আসেন, যারা এখানকার মানে আশ্রমের কাজ করেন তাদের জন্য, এটা কিন্তু বাইরে ছাত্র কোনো কিছু রাখা হয় না। তখন আমি খুব একটা মর্মাহত হলাম আর কি, যে সত্যিকারে এখানেও কিছু হবে না। আবেগের বসে আমি বলে ফেললাম তাহলে আমিও সন্ন্যাসী হয়ে যাব। তখন তিনি আমাকে কিন্তু খুব জোর গলায় বকলেন এটা কি কথা, এটা হয় না কোনো। তুমি ওখান থেকে বাড়ি থেকে পালিয়ে এলে, আর্ট কলেজে পড়বে, আর্ট কলেজ থেকে পারলে না, পালিয়ে এসে বলছো সন্ন্যাসী হবে, এটা হয় নাকি? যদি মরতে হয় তুমি ওই আর্ট কলেজে পচে মরবে, এর অন্য দিকে পা বাড়াবে না, যেটার জন্য এসছো সেখানেই মরবে, অন্য কোনো জায়গায়। আমার কিন্তু স্তম্ভিত ফিরে গেল, আমার কিন্তু নিজেকে আত্মবিশ্বাস যেটাকে বলা হয়, সে আত্মবিশ্বাসটা কিন্তু আমি ফিরে পেলাম। একজন মহারাজ কিন্তু ফিরিয়ে দিলেন আমার, সেটা কোনোদিন ভোলার নয়। সেই জিনিসটা কিন্তু জীবনে এখনো আমি বহন করে যাচ্ছি। যদি মরতে হয় তাহলে আর্টের জন্য মরবো, যে জন্য আসা সেইখানেই মৃত্যু হবে। না খাও বা খাও, যাই করো না কেন, বা কাজকর্ম করো, ওখানেই মৃত্যু হবে। কিন্তু চারদিকে পাখির মতো এখান থেকে খুঁটে বেড়ানো, খাওয়ার বাঁচার কোনো মূল্য হয় না, তাহলে মনুষ্যত্বের কোনো প্রশ্ন নেই, মানুষ হয় না সে। অতএব সেই স্বামীজি কিন্তু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। Once the direction of his life was set, there was no looking back for Niranjan Pradhan. The struggles that he underwent to achieve his dream, despite all odds, seems to have imbibed him with the vigor and energy that is reflected in the magnificent and massive sculptures and statues that mark his artistic career. Just like the metal suffers the heat of the melting pyre and the blow of the striking hammer to finally attain the form of a beautiful sculpture, similarly, it is an excruciating journey of tussle and turmoil that made Niranjan Pradhan the artist that he is. তখন আমি অন্য সংস্থা বা কোথায় থাকা যায় তার রাস্তা খুঁজছি। তখন শুনতে পারলাম যে ভারত সেবাশ্রম সংঘ, বিজয়ানন্দ মহারাজ গেছেন। তখন আমি ওনার কাছে দৌড়ে যাই, দিয়ে বলছি আমি একজন ছাত্র, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ি, আমাকে কোনো থাকার ব্যবস্থা করা যায় কিনা। বড় মহারাজের সঙ্গে আমার পরিচয় করালেন, বলে এই ছাত্রের কথা আপনাকে বলেছিলাম, এর কিছু ব্যবস্থা করা যায় কিনা। তো সমস্ত তিনি শুনলেন, শোনার পরে বললেন যে তিনি ঠাকুরকে ডেকে পাঠালেন, মানে একটা ব্যবস্থা আমি করতে পারি, তোমার থাকার ব্যবস্থা আমি করতে পারবো না, তা একটা ব্যবস্থা আমি করতে পারি, খাওয়াটা কি করে করা যায় কিনা। তোমার কটার সময় চাই? আমার 9টার সময় চাই। 9টার সময়, তখন ঠাকুর বললেন যে 9টার সময় তো সম্ভব না, কারণ 9টার সময় কোনো দিন হয়তো ভাত ফোটে বা কোনো দিন ডাল ফোটে, তারপর সবজি টবজি কেনাকাটা হয়ে গেলে তারপর সব রান্না বান্না হয়। তখন তিনি নির্দেশ দিলেন যে তুমি ডাল ফুটলে ডালে একটা বড় আলু দিয়ে দেবে, ভাত ফুটলে ভাতে একটা বড় আলু ফুট দেবে, সেই খেয়েই ও চলে যাবে। এখানে 4 বছর আমি ওইভাবে যাওয়া আসা করেছি, ওই সেলিমপুর থেকে এখানে খাওয়া দাওয়া, সকালে খাওয়া দাওয়া ওইভাবে করতাম এবং রাত্রে ফিরে এসে আবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতাম। এই হচ্ছে আমার জীবনযাত্রা আর কি। তো ওই সময় যদি স্বামীজির ওই সাপোর্ট না পেতাম আমি, তাহলে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, সে সুযোগ আমার ছিল না। কারণ না খেতে পেয়ে কতদিন বাঁচতাম আমি। সেই যে ব্যবস্থাটুকু করে দিয়েছিলাম, সেই ব্যবস্থাটা কিন্তু আমি
4 বছর ধরে চালিয়েছিলাম। 5 বছরের পর এসে আমি বলেছিলাম, স্বামীজি আমি একটু অন্য জায়গায় শিফট করতে চাইছি, আর খাওয়া দাওয়া করা যাবে না, আমার ফাইনাল ইয়ার, এবার একটু ভালো কাজ করে, বড় একটু কাজ টাজ করে একটু আমার রেজাল্টটাকে ভালো করতে হবে। স্বামীজি কিন্তু সম্মতি দিলেন যে তুমি যে এত বছর কাটিয়েছো এইভাবে, এই জন্য আমি খুব গর্বিত। Life gets transformed in Niranjan Pradhan's works and unfolds its inner essence in powerful and magnificent forms. Beginning his artistic journey in the 1960s, Niranjan Pradhan was trained both in painting and sculpture, but he preferred sculpture as the principal medium of expression. Extracting the abstract out of the very much worldly real, he has made a very important mark in the modernity of Indian sculpture. Conversion of the reality into the rhythmic music of an abstract nature is the essence of his creativity. বস্তু কথা বলে, সেটা চোখ পেতে শুনতে হয়, কান পেতে নয়। কিন্তু কোনো জিনিস মানে বস্তু আর কি, সে নিজে হতে চায়। একটা জিনিস দেখে মনে হলো এটা হতে চাইছে, তো আচ্ছা এই হওয়াটাকে করে দেখা যাক কি হয়। এই গন্থনাটা তখন আমার উপরে নির্ভর করে, আমি কিভাবে গড়ে তুলবো এটাকে। এগুলো সেই অবয়ব দিয়ে, আকৃতি দিয়েই ধরতে হয়। সেই আকৃতিটাই হচ্ছে ভাস্কর্য। বাঁচার ক্ষমতা, এনার্জি হচ্ছে তো মূল স্কাল্পচারের মূল কথা। এবং গ্রোথ, ক্রমান্বয়ে বেড়ে ওঠা, একের পর এক জিনিস যেন বেড়ে উঠছে, চাইছে সে আরও বড় হতে, আরও বড় হতে, আরও বড় হতে, আরও বড় হতে। এই যে এনার্জিটা, এই এনার্জিটা সে তার শরীরের মধ্যে বা তার ফর্মের মধ্যে এমন ধরতে হবে, সেই এনার্জি অ্যান্ড গ্রোথটা যেন সবসময় যেন ফুটে বেরোয়, খুলে বেরোয়। এটা একটা মানুষ দিয়েও বোঝানো যায়। দুটো পা আর সমস্ত এনার্জিটা কিন্তু পায়ের থেকেও সেই শরীরের কাছে, বুকের কাছে এসে এনার্জি সঞ্চয় হচ্ছে। কিন্তু সেই এনার্জিটা কোত্থেকে আসছে? ওই একটা খালি বুকের কাছে এরকম একটা যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে, সে সবসময় যেন পাম্পিং স্টেশনের কাজ করে যাচ্ছে। খারাপ রক্ত নিয়ে এসে তাকে পরিশোধিত করে পাম্প করে আবার ভালো রক্তের কাছে পাঠাচ্ছে। এই যে রোটেশান, এই রোটেশানটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বড় কাজ। তেমনি স্কাল্পচারের ক্ষেত্রেও এই জিনিসটাই আছে। কিন্তু সেটা দেখতে হবে, দেখা শিখতে হবে। বহুদিন ঘষা মাজা করতে করতে একটা জিনিস দাঁড়িয়ে যায়, শেখা যায়। সেই শেখাটাই হচ্ছে মূল কথা। Learning is what Niranjan Pradhan holds in highest regard, and thus he feels eternally indebted to his teachers, be it from his school days or from his days as a student of the Government College of Art and Craft, Kolkata. He was so inspired by the esteemed teachers of the Art College that after spending 7 years as a student there, when the opportunity arose, he chose to become a teacher himself in the same college and pass on his learning to the future generations. Even today, with great regard, he acknowledges his masters like Chintamani Kaur, Dhiren Brahmo, Kishori Roy and Gopal Ghosh. গোপালবাবু সেকেন্ড ইয়ারের মাস্টারমশাই ছিলেন। কোনো রকম কথা বলেন না, সবসময় সিগারেট খান আর বাগানে বাগানে ঘুরে বেড়ান। বাগানের পাতা দেখতেন, গাছের পাতা কেমন, কাঁটাগুলো কেমন ধার, কোন পাতার কি রং, সবসময় নিজে কাজ করছেন। কখন থুতু দিয়ে কাজ করছেন, কখন জলে ডুবিয়ে কাজ করছেন, কখন তেল রং লাগিয়ে দিয়ে কাজ করছেন। বিধিনিষেধ কোনো কিছু নেই, এটা একটা শেখার। তো একটা সময় যাচ্ছি, যাওয়ার পরে এই নেজন শোনো শোনো শোনো, দেখো তো কি দেখছো। সিগারেট টেনে আবার গাছের টবের গাছ একটা কাঁটা কাঁটা লাল লাল ছোট ছোট ফুল হয়, বাঁকাচোরা ডাল, সেটাতে তিনি ধোঁয়া ছাড়ছেন আর দেখি মশগুল হচ্ছে। আমরা মাস্টার কী করলেন? আপনি সিগারেট খাচ্লেন, সিগারেটের ধোঁয়া নিচে ছাড়লেন, সেই ধোঁয়াগুলো উপরে উঠে গেল। ভালো করে দেখো, ধোঁয়াটা ছাড়লাম গোড়াতে, সেটা উঠে গিয়ে গাছের পাতায় তার কি রূপ হলো, কিভাবে ভাগ হলো, গাছের ডালে কিভাবে ভাগ হচ্ছে, যেখানে কাঁটা রয়েছে সেখানে কিভাবে ধোঁয়াটাকে চিরে তাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে কুণ্ডলি পাকাচ্ছে। এই যে এইগুলো না দেখলে কি করে হবে?
তারপরে একদিন তিনি একটা ছবি এঁকেছেন। বীরভূমের রাস্তা, একটা খোলা মাঠ দিয়ে গরমে উত্তপ্ত রাস্তা, তারপরে কাঁকরে পাতা, সেখানে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা উঠেছে। সেই ঘূর্ণিঝড়টাকে এমন করেছেন লতা পাতা নিয়ে, সে না দেখলে বোঝা যাবে না। শিল্প এইভাবে ভাবতে হয়। এই ধরনের কয়েকজন মাস্টারমশাইকে আমরা পেয়েছি। চিন্তামণিকারের কাছে গিয়েছি, তখন তিনি আমাদের শেখাচ্ছেন। স্কাল্পচারে যখন এই ক্লাসে ঢুকেছি তখন তিনি উড কার্ভিং হবে। তা আমি যথারীতি বাইরে গিয়ে সস্তা দামের একটা কাঠ, সেটা কাঠটা এখনও আছে, সেটা বিক্রি করিনি, অনেকে কিনতে চেয়েছে, বিক্রি করিনি আমি ওটা। প্রথম কাঠে উড কাঠ বলে, সে কাঠ দেখে মাস্টারমশাই খেপে গেলেন। তো তুমি এই অসাধ তুলতে পারবে না, তুমি এক্সিবিশনে কাজ দেবে কি করে? আমার মাস্টার আমি করে দেবো। করে দেবো বললেই হলো, আমার এতদিনের অভিজ্ঞতা আমি জানি না, মাস্টারমশাই করে দেবো। মাস্টারমশাই যেই বেরিয়ে গেছেন, আমি চলে এসেছি চাঁদনি চকে, বাসুলি নিয়ে কলেজ চলে গেছি। দিয়ে বাসুলি দিয়ে দামার দম মেরে একবারে ছাল টাল তুলে ফেলে এ করে দুদিনের মাথা গাউজিং করে ফিনিশ করে কাঠটাকে দাঁড় করে দিয়েছি। গ্রামের একটা বধূ, তারই একটা রিজেম্বলস রাখা আছে, একটা ঘুমটা পরা মেয়ে, একটু ঢঙে বসা। কাজ দেখে গেছেন মাস্টারমশাই। মাস্টারমশাই আমাকে ডেকেছেন, আমি তো আনন্দ মনে একবারে উপরে উঠলাম। মাস্টারমশাই আপনি ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। তুমি তো খুব কাজের ছেলে, কি করে করলে? তুমি তো জাদু জানো। না মাস্টারমশাই। তখন মাস্টারমশাই চুপ করে কিছুক্ষণ থেকে বললো যে, শোনো, বাসুলি দিয়ে কাটলে, কেটে গাউজিং করে আমাকে বুঝিয়ে দিলে যে তুমি কাঠটা গাউজিং করে কেটেছো। যে কাঠটা তুমি কাটছো সেখানে একটা প্রাণ সঞ্চার, শিল্পের প্রাণ সঞ্চার করছো। তাকে যদি এইভাবে আঘাত করো, তোমার ডাকে সাড়া দেবে কেন? তাকে কাটবে, তার গায়ে হাত বোলাবে, গাউজিং করবে, হাত বোলাবে, তার যেখানে কোথায় ব্যথা লেগেছে তোমার অনুভূতির সঙ্গে তার অনুভূতি মেলাবে, তবে তো তুমি শিল্পকর্ম করবে। তখন আমার মাথায় খেলে গেলাম। তখন মাস্টার বলল, আচ্ছা, এই জন্যই কি জগদীশচন্দ্র বোস বলেছিলেন গাছেরও প্রাণ আছে? দ্যাটস রাইট। শিল্পের মধ্যে যে একটা কাঠ হলেও তার মধ্যে যে একটা অনুভূতি আছে, শিল্পীর অনুভূতি, তাকে যে কাঠের মধ্যে প্রবেশ করাতে হয়, কিভাবে প্রবেশ করাতে হয়, তার দরজা কিন্তু তিনি খুলে দেন। এই দরজা খুলে দেওয়াটাই হচ্ছে শিক্ষকের প্রথম কাজ। একটা পিরিয়ড থাকে যে মাস্টারমশাই শিখিয়েছেন, তখন একটা তার প্রভাব, আবার আমার চিন্তার সঙ্গে মাস্টারমশাইয়ের প্রভাব মিশিয়ে আর একটা চিন্তা চলছে, আবার সব চিন্তা বাদ দিয়ে কিন্তু আবার আমি আমার মতো করে হয়ে উঠলাম। এই প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই ধরনের জিনিস চলে। আবার একটা যুগ আসে, সময় আসে, যে সময় কিন্তু কিছু জিনিস অবদান দেয়। And life moves on. Niranjan Pradhan has been a champion in exploring and experimenting with different mediums and different styles. Dynamic depiction of animal forms representing our instinctual nature is a common theme of his works, as is the nurturing portrayal of the mother and the child. His art is a revelation of growth and form through the search of rhythm and harmony. His representation of nature and the female form is as fascinating as his devotion for the spiritual and the transcendent. আমি পেন্টিংয়েরও ছাত্র ছিলাম, আবার স্কাল্পচারেরও ছিলাম। স্কাল্পচারটা বেছে নিলাম কেন, এই প্রশ্ন আসতে পারে। স্থায়িত্ব কিন্তু ভাস্কর্যের বেশি। আর্ট এবং আর্কিটেকচার, আর্ট বলতে কিন্তু ভাস্কর্য আর্ট এবং আর্কিটেকচার, এর জীবনী শক্তি অনেক বেশি। যাতে যত বেশি শ্রম দেওয়া হবে তার লংজিভিটি তত বাড়বে। একটা পেন্টিং করতে হলে অত শ্রম দিতে হয় না, কিন্তু এটা আমার বিচার, কারণ আমি মহেঞ্জোদড়ো হরপ্পার সভ্যতা থেকে এই জিনিসটা সংগ্রহ করেছি। যে তখনকার দিনে তো ছবি আঁকা হতো, আর্ট এবং আর্কিটেকচার ছিল, ছবি কি লোকে আঁকতো না? ডান্স ছিল, নাচতো লোকে, কী ধরনের গান হতো তার কিন্তু অস্তিত্ব নেই, কিন্তু নর্তকী মূর্তি পাচ্ছি আমরা। তাহলে তো স্কাল্পচার করাটাই ভালো, যেটা বহুদিন থাকবে। একটা সভ্যতাকে ধরে রাখতে হলে কিন্তু স্কাল্পচারই একমাত্র।
স্কাল্পচার খানিকটা মুখ বধির, রঙিন নয়, রং ছড়ায় না, আলোকে আলোকিত হয় না, কিন্তু অবয়বের ঢেউ, অবয়বের যে মুদ্রা, তার যে উদ্ভাস রূপ, একটা ছোট কাজকে দেখে যদি ফটোগ্রাফ তোলা যায় দেখা যাবে যে বিশাল বড় মনে হচ্ছে। কি করে সেই বিশালত্বটা ওই ছোট কাজের মধ্যে এলো করতে? ওটাই হচ্ছে ওর প্রাণ শক্তি। ওই প্রাণ শক্তিটাকে ধরতে যদি হয় তাহলে স্কাল্পচার করার দরকার আছে। হয়তো পৃথিবী ওলট পালট হয়ে যাবে, একদিন আবার দেখা যাবে একটা প্রজাতি আসবে বা মানব সভ্যতা একটা আসবে, তারা খুঁড়িয়ে সেগুলো মাটির তলা থেকে বার করবে, দিয়ে বলবে হ্যাঁ এই সময় এই ধরনের কাজ হতো। One of the early works that would immortalize Niranjan Pradhan came to fruition in 1989 with a 13.5 feet statue of Mahanayak Uttam Kumar. But how to depict the hero with 1,000 faces who is the heartthrob of every Bengali? Niranjan Pradhan resisted from depicting Uttam Kumar in any of his cinematic roles, instead chose to portray the real man behind the matinee idol. অভিনয়ে উত্তম কুমার একটা চরিত্রের উত্তম কুমার, তাকে যেমন পাঠ দেওয়া হয়েছে, যা লিখে দেওয়া হয়েছে সেটাই তিনি উচ্চারণ করছেন, কিন্তু প্রকৃত অর্থে উত্তম কুমারটা কি ধরনের, কি তার নেচার, কি স্বভাব, সেটা তো ওখানে পাওয়া যাবে না। উত্তম কুমার একজন বাঙালি, যে বাঙালি বিভিন্ন চরিত্রে অভিনয় করে সে উত্তম কুমার হয়ে উঠেছে। তার আসল নামটা সবাই ভুলে গেছে, সে ভুলিয়ে দিতে পেরেছে। সেই উত্তম কুমারকে আমরা চাই। The statue of Uttam Kumar made Niranjan Pradhan a household name. He became a pioneer for creating realistic busts and giant statues of eminent personalities which are known to emphasize their characteristic traits and exude an aura of being alive. Installation of such sculptures created by him can be found in abundance today. One such iconic statue is that of Satyajit Ray, the greatest maestro of Indian cinema. সত্যজিৎ রায় কোন সত্যজিৎ রায়? যে ফিল্মের রোলটা হাতে ধরা আছে, সেই ফিল্মের রোলটা থেকে পরপর ফিল্মগুলোকে নামিয়ে গিয়ে সে তিনি দেখে যাচ্ছে, তার কাজের সঙ্গে একটু ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। সত্যজিৎ রায় যখন মূর্তি তৈরি করা হচ্ছে, সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন অনেক লোক। মানে সত্যজিৎ রায়ের সঙ্গে যারা কাজ করেছেন সবাই প্রায় ইনভলভ হয়েছিলেন। আগে মুখটাকে অ্যাপ্রুভ করতে বলেছিলাম, আগে মুখটাকে দেখে নিন আপনারা। আমার কাজ করার পদ্ধতিটা হচ্ছে এইটাই, আগে মাথাটা করে নিই, যে পরিমাণ হবে সেই সাইজের মাথাটা করে নিয়ে ওপর থেকে স্ট্রাকচার বেঁধে তারপরে নিচের দিকে আস্তে আস্তে নেমে কাজ করি এবং ডাইরেক্ট কাজ করি। আমি কিন্তু কার্ভিং পদ্ধতিটাকে বেশি অ্যালাউ করি। প্লাস্টার দিয়ে জমাবো, প্রয়োজনে কাটবো, যে খাঁজটা আমার ভালো লাগবে সেই খাঁজটা রাখবো, চপার দিয়ে কেটে সেই ভাঁজগুলো তৈরি করি, তারপরে আবার প্লাস্টার দিয়ে ফিনিশ করি। এই কাট থাকার জন্য কি হয়, আলো ছায়াটা ভালো ধরে এবং যে কাজের যে খাঁজগুলো, এই যে জামার খাঁজ বা ভাঁজগুলো আরো বেশি প্রকট হয়ে যায়। তো সেইভাবে সত্যজিৎ রায় আস্তে আস্তে গড়ে উঠলো। তখন আমি বললাম যে তিনি ফিল্ম দেখছেন, যাচাই করে দেখছেন যে সত্যিকারের ফিল্মটা ঠিক হলো কিনা। It is indeed a tryst of destiny, how one of the earliest portrait sculptures made by Niranjan Pradhan would lead him to the zenith of his artistic journey. He had made a bust of Raja Ram Mohan Roy, which was installed in Bristol, England in 1985. Almost a decade later, an order for a full-size statue of Raja Ram Mohan came back to him. Niranjan Pradhan was not only commissioned to make the statue, but also invited to come and install it in College Green in Bristol in 1997. Standing under the shadows of the imposing Bristol Cathedral, with the central library and the council house on either side, it seems to hold sway over everyone that passes by. Niranjan Pradhan, a man always clad in white dhoti and Punjabi, broke his tradition and wore Western formals for the first time during his visit to Bristol. From the mangroves of the Sundarbans to the faraway city of Bristol in England, Niranjan Pradhan's journey has been truly remarkable. Today, in his 80s, he lives in the Salt Lake City of Kolkata in his own house.
His better half, Shukti Shubhra Pradhan, is an artist herself, an exponent of painting, and both have been teachers at the Government College of Art and Craft in Kolkata. They share their home with Niranjan Pradhan's brother-in-arms since college days, Monoranjan Ghosh, and his wife Shubhra. And over the years, they have lived together as one family. Niranjan and Shukti Shubhra's only son, Anindo, is settled in the United States of America with his family. Niranjan Pradhan is a living example that no goal is impossible if one truly dedicates his entire self to achieve it. অনেক দিন তো অনেক কাজ করেছি, করার মধ্যে মাঝখানে একটা আমার ট্রাবল এলো যে চোখে আমি দেখতে পাই না ঠিক মতো। তাতে অপারেশন করা হলো। অপারেশন করার মধ্যে একটা জিনিস হলো কি, চোখ দিয়ে অনবরত জল পড়তে শুরু করলো। এই চোখে জল পড়াতে এই চোখটা ছোট হয়ে যাচ্ছে। এই না অপারেশন করা পর্যন্ত এই চোখের লিফটাকে তোলা যাবে না। ধরা গেল যে কিছুই করা যাবে না, তাহলে কি হবে? তাহলে কি এতদিনের যে এই পরিশ্রম, এতদিনের জন্য যে এই যে লড়াই করলাম সারা জীবন ধরে, সেটা কি সত্যিকারের প্রতিফলন হবে না কোনো প্রকারে? না এইখানেই তা শেষ? তখন আমার মনে পড়লো বিনোদ বিহারীর কথা। সেইভাবে এই পাইপ এবং কয়েক কাঠের টুকরো সাজিয়ে একটা হিউম্যান ফিগার গড়লাম, কয়েকটা তার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জুড়ে দিলাম, সেগুলোকে ড্রয়িং করে হাতের এতে ড্রয়িংটা করে নিয়ে সেদিক দিয়ে বাটালি চালিয়ে জিনিসটাকে দাঁড় করিয়েছি। এখন তোমরাই বলবে ভালো লাগছে কি লাগে না। আমার অভিধানে শেষ বলে কোনো জিনিস নেই। মরার সময়ও যদি একটা আঁচড় কাটি, সেই আঁচড়টাও কিন্তু আঁচড় কাটাই হবে। সেটা কার মতো হলো, কি হলো না হলো, তাতে কিছু যায় আসে না। তার মধ্যে থেকে যদি কেউ কোনোদিন কিছু খুঁজে পায়, তখনই সেই আঁচড় কাটাটা আমার সার্থক। সেই অপেক্ষা নিয়েই বেঁচে থাকা, সেই অপেক্ষা নিয়েই চর্চা, সেই অপেক্ষা নিয়েই কাজ করা, যা বোধের বাইরে কিন্তু দেখে আবার বোধের মধ্যে আসে। সেই বোধের মধ্যে যখন আসে, সে প্রস্ফুটিত হয়, তার বিকাশ ঘটে। এটুকুই বলি।